ও একা নয়। তার মনের ভেতর প্রতিধ্বনি হলো। অন্ধকারের গভীর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা ছায়া, কিন্তু তার মুখটা এখনো অদৃশ্য। আর ঠিক তখনই হঠাৎ পায়ের নিচে শুকনো ডাল ভেঙে যাওয়ার ক্ষীণ শব্দ। কচ। মেহরুন্নেসার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সুনেহারা তীক্ষ্ণ দৃষ্টিতে ঘুরে তাকালো। কে ওখানে? তার কণ্ঠে ছিল না ভয়, ছিল কেবল ঠান্ডা হিসেবে সতর্কতা। মেহরুন্নেসা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। গাছের আড়ালে নিজেকে আরো গুটিয়ে নিল। চারিপাশে আবারও নেমে এলো নিস্তব্ধতা। শুধু হৃদস্পন্দনের শব্দটা যেন অস্বাভাবিকভাবে জোরে শোনা যাচ্ছে। আজকের রাতে কিছু একটা প্রকাশ পেতেই চলেছে, কিন্তু সেটা কি সত্য নাকি আরো ভয়ঙ্কর কোনো মিথ্যা? জঙ্গলের নিস্তব্ধতা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। মেহরুন্নেসা নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। সুনায়রার দৃষ্টি তখনও অন্ধকারের গভীরে স্থির। ঝোপঝাড়ের ভেতর থেকে একের পর এক আলো জ্বলে উঠতে লাগলো। হারিকেন, একটা দুইটা, তারপর ধীরে ধীরে আরো আরো। মুহূর্তের মধ্যে অন্ধকার চিরে বেরিয়ে এলো সারি সারি কালো পোশাক পরা লোক। তাদের মুখ প্রায় ঢাকা, শুধু চোখ দুটো অস্পষ্টভাবে জ্বলজ্বল করছে। প্রত্যেকের হাতে একটা করে হারিকেন। কম্পমান আলোয় তাদের ছায়া গাছের গায়ে লম্বা হয়ে পড়ছে। মেহরুন্নেসার গা শিওরে উঠল। এরা কারা? এতদিন কোথায় ছিল? লোকগুলো একে একে এসে থামলো সুনেহারার সামনে, তারপর নিঃশব্দে নিজেদের জায়গা ঠিক করে নিল। দুই সারিতে ভাগ হয়ে দাঁড়িয়ে পড়ল তারা। মাঝখানে ফাঁকা একটা পথ তৈরি হলো, যেন কারোর জন্য সাজানো এক অদ্ভুত মঞ্চ। পুরো জায়গাটা এখন কেবল হারিকেনের হলদেটে আলোয় ভাসছে, কিন্তু কেউ কথা বলছে না। এক ফোঁটা শব্দ নেই, শুধু বাতাসের শব্দ, আর দূরে কোথাও শুকনো পাতার মর্মর। সুনায়রা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখে সেই অচেনা ঠান্ডা হাসি এখনো লেগে আছে, যেন এই সব কিছুই তার কাছে খুবই স্বাভাবিক, বরং সেই এদের অধিপতি। হঠাৎ একজন কালো পোশাকধারী সামনে এগিয়ে এলো। তার হাতে একটা ছোট বাক্স। বাক্সটা খুলতেই ভেতর থেকে বের হলো কিছু অদ্ভুত আকৃতির পাথর। প্রতিটা পাথরে খোদাই করা চিহ্ন, যেগুলো এই যুগের নয় বলে মনে হয়। মেহরুন্নেসার কপাল কুঁচকে গেল। এটা কেমন খেলা? সে নিজের মনে প্রশ্ন করলো। লোকগুলো একসাথে মাথা নিচু করলো। তারপর শুরু হলো সেই অদ্ভুত খেলা। পাথরগুলো একে একে মাটিতে রাখা হলো একটা নির্দিষ্ট বিন্যাসে, যেন কোনো অজানা চক্র তৈরি হচ্ছে। প্রতিটা চালের সঙ্গে সঙ্গে হারিকেনের আলো কাঁপছে, আর বাতাসটা ভারী হয়ে উঠছে। সুনেরা এক পা এগিয়ে এলো। তার চোখে এখন অদ্ভুত এক তীক্ষ্ণ দীপ্তি। সে পাথরগুলোর দিকে তাকালো, তারপর খুব ধীরে একটা পাথর তুলে অন্য জায়গায় বসালো। মুহূর্তেই চারিপাশে থাকা লোকগুলোর মধ্যে এক অদ্ভুত সাড়া পড়ে গেল। তারা কেউ নড়ল না, কিন্তু তাদের নিঃশ্বাস যেন একসাথে থেমে গেল। এরপর তারা একে একে চাল দিতে লাগলো, কিন্তু যতবারই তারা চেষ্টা করছে সুনেরা যেন আগেই বুঝে নিচ্ছে সব। তার প্রতিটা চাল নিখুঁত হিসেবেই অপরাজেয়। সময় যেন থমকে গেছে। শেষে একটা নির্দিষ্ট পাথর সরাতেই পুরো বিন্যাসটা বদলে গেল। একটা নিঃশব্দ বিস্ফোরণের মতো অনুভূতি ছড়িয়ে পড়ল চারিপাশে। সব হারিকেনের আলো একসাথে ধপ করে জ্বলে উঠল, তারপর আবার স্থির। লোকগুলো একসাথে মাথা নিচু করলো, যেন পরাজয় শিকার। মেহরুন্নেসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বুকের ভেতরটা ধকধক করছে। সুনেহারা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার ঠোঁটে আবারও সেই রহস্যময় হাসি ফুটে উঠল, কিন্তু এবার সেই হাসিতে ছিল এক ধরনের কর্তৃত্ব, এক ধরনের অদৃশ্য শক্তির ছাপ। সে কিছু বলল না, তবুও সবাই বুঝে গেল খেলা শেষ। তারপর যা ঘটলো তা আরো অদ্ভুত। এক এক করে লোকগুলো ঘুরে দাঁড়ালো। তাদের হারিকেনের আলো ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। তারা আবার দুই লাইনে দাঁড়িয়ে, কিন্তু এবার ফিরে যাচ্ছে কোথায়? উত্তরের দিকে। উত্তরের প্রাসাদ। যে প্রাসাদ মানে আতঙ্ক। এত বছর ধরে মূল প্রাসাদের পিছনে গোপন করে রাখা হয়েছে সেই প্রাসাদ। মেহরুন্নেসার শরীর ঠান্ডা হয়ে গেল। উত্তরের প্রাসাদ। তার মনে পড়ল সেই রহস্যময় কথা, সেই নিষিদ্ধ জায়গা। সুনেহারা শেষবারের মতো চারিপাশে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হলো তার দৃষ্টি যেন সোজা মেহরুন্নেসার লুকিয়ে থাকা জায়গার দিকে থেমে গেল। মেহরুন্নেসার বুক কেঁপে উঠল। সে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, কিন্তু সুনেহারা কিছু বলল না। শুধু ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে হাঁটা দিল দক্ষিণ দিকে। এদিকেই প্রাসাদ। মেহরুন্নেসা বুঝলো ওর পিছু পিছু না ফিরলে হারিয়ে যাবে। সেই জঙ্গলে দ্রুত তাল মেলাতে লাগলো সুনেহারার সাথে, কিন্তু কিছু মুহূর্তের ব্যবধানে হারিয়ে গেল সুনেহারা। মেহরুন্নেসা তখন খুব ঘাবড়ালো। হলুদ ভারী শাড়িটা তার গায়ে, উপরে শুধু একটা শাল জড়ানো। খালি পায়ে দ্রুত ছুটে চলেছে কেবল চোখের আন্দাজে। কিছু দূর এগোতেই পিছনে শোনা গেল কারো পায়ের আওয়াজ। মেহরুন্নেসা আরো জোরে ছুটতে লাগলো। কিছুক্ষণ পর খেয়াল করলো পেছনে থেকে চাঁদের আলোয় তার কাছাকাছি বড় একটা ছায়া পড়েছে। ঠিক পেছনে দাঁড়িয়ে আছে কোনো অবয়ব। মেহরুন্নেসা ঢোক গিলে ভয়ে ভয়ে পিছনে ফিরতে দৃশ্যমান হলো সেই অবয়ব। আহ! সকালের নরম আলোটা জানালার ফাঁকগুলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। আলোর সাথে মিশে আছে কাঁচা হলুদের গন্ধ, আতরের মিষ্টি সুবাস, আর মানুষের ফিসফাস শব্দ। সেই শব্দে ধীরে ধীরে চোখ মেলে মেহরুন্নেসা। চোখ খুলেই যেন থমকে যায় সে। চারিপাশে এত লোকজন, দাসী, আত্মীয়া, সাথীরা সবাই তাকে ঘিরে আছে। কেউ শাড়ি গুছিয়ে রাখছে, কেউ গয়নার বাক্স খুলছে, কেউ আবার তার দিকে তাকিয়ে মৃদু হাসছে, যেন পুরো ঘরটা উৎসবের রঙে রঙিন। এক মুহূর্তের জন্য মেহরুন্নেসা কিছুই বুঝতে পারে না। তার দৃষ্টি ছুটে যায় নিজের দিকে। এই তো তার নিজের ঘর, নিজের বিছানা। অথচ হঠাৎই গত রাতের স্মৃতি ঝলসে ওঠে তার মনে। বুকটা যেন ধক করে ওঠে। আমি আমি এখানে কিভাবে এলাম? মনে মনে প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে।
সে স্পষ্ট মনে করতে পারছে সে তো জঙ্গলের ভিতরে ছিল, তাহলে কে তাকে এখানে নিয়ে এলো কিভাবে? মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়। ঠিক তখনই পাশে বসা রত্নপ্রভা খেয়াল করে তার অস্বাভাবিক চেহারা। ভ্রুকুচকে মেহরুন্নেসার মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, কি হয়েছে মেহের? শরীর খারাপ লাগছে নাকি? মেহরুন্নেসা চমকে তাকায় তার দিকে। কয়েক সেকেন্ড যেন কথা হারিয়ে ফেলে সে। রত্নপ্রভা একটু কাছে সরে আসে, তার কপালে হাত রাখে। জ্বর তো নেই, কিন্তু মুখটা এমন ফ্যাকাশে কেন? কিছু হয়েছে? মেহরুন্নেসা এক মুহূর্ত চুপ থাকে। তার চোখে তখনও স্পষ্ট আতঙ্কের ছায়া, কিন্তু চারপাশে এত মানুষ, এত প্রশ্ন, আর আজ তার বিয়ের দিন। না, এখন কিছু বলা যাবে না। নিজেকে জোর করে সামলে নিয়ে সে হালকা হাসার চেষ্টা করে। না, কিছু হয়নি, হয়তো ঘুমটা ঠিক মতো হয়নি। তার কণ্ঠে স্বাভাবিকতা আনার চেষ্টা থাকলেও ভেতরের কাঁপুনিটা পুরোপুরি চাপেন না। রত্নপ্রভা পুরোপুরি বিশ্বাস করতে পারে না। সন্দেহ দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে, তারপরও আর কিছু না বলে মৃদুস্বরে বলে, আজ কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় দিন। কোনো চিন্তা মাথায় আনবে না। সব ঠিক আছে তো? মেহরুন্নেসা মাথা নাড়ে, হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু তার ভেতরের কণ্ঠ তখন চিৎকার করে বলছে, কিছু বেঠিক হচ্ছে এই প্রাসাদে, যে একদমই ঠিক নয়। চারিপাশে আবার কোলাহল শুরু হয়ে যায়। দাসীরা এগিয়ে এসে তাকে ঘিরে ধরে। বিবি, দ্রুত উঠুন, গোসলের সময় হয়ে গেছে। এই শাড়িটা পরাবো আপনাকে, একেবারেই রাজকন্যার মতো লাগবে। দেখবেন আজ সবাই তাকিয়ে থাকবে আপনার দিকে। রত্নপ্রভা চোখ রাঙানি দিয়ে বলল, সবাই নয়, শুধু যার স্ত্রী সেই। তাদের কথায় হাসি, উচ্ছ্বাস, আনন্দ সবই আছে, কিন্তু মেহরুন্নেসার কানে সেগুলো যেন দূরের কোনো আওয়াজের মতো লাগে। সে ধীরে ধীরে উঠে বসে। তার চোখ আবার একবার ঘরে চারিপাশে ঘুরে যায়। সবকিছুই পরিচিত, তবু আজ অদ্ভুত লাগছে। গত রাতের ঘটনাটা কি স্বপ্ন ছিল? তার মনে পড়ে সেই মুহূর্তটা যখন সে অনুভব করেছিল কেউ তাকে দেখছে, তারপর অন্ধকারের ভেতর থেকে ভেসে আসা এক অজানা উপস্থিতি। এগুলো তো স্বপ্ন হতেই পারে না। মেহরুন্নেসার আঙুলগুলো অজান্তেই কেঁপে ওঠে। রত্নপ্রভা আবারও তার দিকে তাকিয়ে বলে, কি ভাবছো এত? মেহরুন্নেসা এবার দ্রুত নিজেকে সামলায়। কিছু না, আজ তো আমার বিয়ে। একটু রত্নপ্রভা হেসে উঠে। চিন্তা হচ্ছে? ওইটা হওয়াটা স্বাভাবিক, সব মেয়েরই এমন লাগে। চারিপাশে থাকা দাসীরাও হাসতে থাকে, কিন্তু মেহরুন্নেসা জানে তার এই অনুভূতি শুধু বিয়ের জন্য নয়। তার ভেতর থেকে অজানা ভয় কাজ করছে। একটা অদ্ভুত রহস্য তাকে ঘিরে ধরেছে। সে চুপচাপ নিজের হাত দুটো জড়িয়ে ধরে, মনে মনে প্রতিজ্ঞা করে আজ কিছুই প্রকাশ করবে না। আজ তার বিয়ে, সবকিছু স্বাভাবিক রাখতেই হবে। সাজঘরে তখন হালকা কোলাহল। দাসীরা যে যার কাজ নিয়ে ব্যস্ত। মাঝখানে পিঁড়ির উপর সোজা হয়ে বসে আছে মেহরুন্নেসা, মাথা নিচু, চোখে লাজ, কিন্তু ভেতরে চাপা অস্থিরতা। এক দাসী এসে লাল জমকালো পোশাকটা তার গায়ে জড়িয়ে দেয়। ভারী কাপড়, পুরোটা জুড়ে সোনালি জড়ি আর সূক্ষ্ম নকশা। পোশাকের পরতে যেন তার পুরো শরীরের গঠন আরও স্পষ্ট হয়ে ওঠে, রাজকীয়, গম্ভীর, কোমল। তারপর একে একে গয়না পরানো শুরু হয়। গলায় মোটা সোনার হার, তার উপর আরেকটা স্তর করা লম্বা হার, কানে ভারী ঝুমকা, কপালে টিকলি, নাকে নথটা পরানোর সময় দাসী একটু থেমে যায়। হায় আল্লাহ, কি মানাইছে! হাতে চুড়ি পরাতে পরাতে আরেকজন বলে ওঠে, এমন বউ এই মহলে তো দূর, গোটা রাজ্যে আর আসেনি কোনোদিন। চুলগুলো সুন্দর করে আঁচড়ে খোপা করা হয়, তারপর সে খোপায় গুজে দেওয়া হয় তাজা ফুল, বেলি আর গোলাপ। ফুলের গন্ধে ঘরটা ভরে যায়। সবশেষে যখন আয়নাটা সামনে ধরা হয় তখন মেহরুন্নেসা একটু মুখ তুলে তাকায়। কিছুক্ষণ চুপ করে থাকে। নিজেকে দেখে সে নিজেই যেন বিশ্বাস করতে পারে না। এটা কি সত্যি সে? পাশে দাঁড়িয়ে থাকা দাসীরা আর জমিদার বাড়ির নারী সদস্যরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারো চোখে বিস্ময়, কারো ঠোঁটে মুগ্ধতা। মাশাল্লাহ, চোখ সরানো যায় না, একেবারেই জমিদার বাড়ির যোগ্য বউ। কথাগুলো একটার পর একটা ভেসে আসে। মেহরুন্নেসা মাথা নিচু করে ফেলে, ঠোঁটের কোণে হালকা কাঁপন, আঙ্গুলগুলো একে অপরের সাথে জড়িয়ে নেয়। তার এই মুহূর্তে সবচেয়ে বেশি মনে পড়ছে নিজের আব্বুকে, যে মানুষটা সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে মেহেরকে, প্রতিটা বিষয়ে সঙ্গ দিয়েছে, বুঝেছে। কত স্বপ্ন ছিল তার মেয়ের বিয়ে নিয়ে। চোখ ভরে উঠে তার পানিতে। আজ সেই মেহেরের বিয়ে হচ্ছে জমিদার পুত্রের সাথে, অথচ তার বাবা এখানে উপস্থিত নেই। এইসবের মাঝে একটু দূরে দাঁড়িয়ে আছে সিমরান। তার মুখে কোনো হাসি নেই, চোখে শুধু তীক্ষ্ণ দৃষ্টি। সবার কথা শুনছে কিন্তু কিছু বলছে না। হাত দুটো জোরে চেপে ধরে আছে, নখগুলো তালুতে বসে যাচ্ছে। মনে মনে বলে, এই মেয়ে না জানি শাহজাদার কত আদর পাবে, যেগুলো আমি পাওয়ার স্বপ্ন দেখতাম। হয়তো আমার ভাবনার চাইতেও বেশি ভালোবাসবে শাহজাদা তাকে। তার চোখে মেহরুন্নেসার উপর স্থির হয়ে থাকে। মাথা থেকে পা পর্যন্ত একবার দেখেও নেয়, তারপর ঠোঁট বাঁকিয়ে ফেলে। পাশে থাকা আরেক দাসী যখন বলে, একদম রানী লাগছে। সিমরান আর সহ্য করতে পারে না, মুখ ঘুরিয়ে নেয়। তার বুকের ভেতরটা জ্বলে উঠছে, কিন্তু বাইরে থেকে সে চুপ। শুধু চোখের ভেতর সেই হিংসাটা স্পষ্ট হয়ে থাকে। সাজঘরে ভেতর তখনও ফিসফাস প্রশংসা আর মুগ্ধ দৃষ্টি। মেহরুন্নেসা চুপচাপ বসে আছে, মাথা নিচু করে। সিমরান উল্টো দিকে হাঁটা শুরু করলো।
তার মুখ গম্ভীর, চোখে অদ্ভুত এক অস্থিরতা। সে ধীরে ধীরে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে সুনেহারার কড়া গলা। কোথায় যাচ্ছ? সিমরান একটু থামে, তারপর ঘুরে তাকায়, ঠোঁট সোজা করে বলে, দেখতে যাচ্ছি শাহজাদা প্রস্তুত আছে কিনা। ঘরের ভেতরে মুহূর্তে নীরবতা নেমে আসে। কয়েকজন দাসী একে অপরের দিকে তাকায়। সুনেহারা ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে স্পষ্ট কঠোরতা। তোমার যাওয়ার দরকার নেই। সিমরান ভ্রু কুচকে ফেলে। কেন, আমি কি যেতে পারি না? সুনেহারা এবার একদম সামনে এসে দাঁড়ায়, নিচু স্বরে বলার প্রতিটা শব্দে চাপা তীক্ষ্ণতা রেখে বলল, এখন থেকে শাহজাদার চিন্তা তুমি বাদ দাও। সিমরান কিছু বলতে যাবে, ঠিক তখনই সুনেহারা আবারও বলে, এখন থেকে তার স্ত্রী আছে, বুঝেছো? কথাটা যেন সরাসরি গিয়ে লাগে সিমরানের বুকে। তার চোখ এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে, ঠোঁট শক্ত হয়ে যায়। চারিপাশে যারা দাঁড়িয়েছিল তারা নিঃশব্দে সব দেখছে। সিমরান কিছু বলে না, শুধু একবার মেহেরুন্নেসার দিকে তাকায়। সেই দৃষ্টিতে স্পষ্ট জ্বালা, অপমান আর অদ্ভুত এক প্রতিশোধের ইঙ্গিত। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আবার নিজের জায়গায় এসে বসে পড়ে, কিন্তু তার হাত দুটো এখনো শক্ত করে চেপে ধরা, মাথা নিচু, কিন্তু চোখ দুটো ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা। বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছে জমিদার পুত্র বায়েজিদ। গোসল সেরে এসেছে সে, ভেজা চুল পেছনে আঁচড়ানো, কয়েকটা ভেজা গোছা কপালের কাছে এসে পড়েছে। গায়ের রং ফর্সা হলেও তার মধ্যে এক অদ্ভুত দীপ্তি যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। চোয়াল শক্ত, নাক সোজা, আর সেই সবুজাবু চোখ তীক্ষ্ণ গভীর, যেন কারো ভেতরটা দেখে ফেলতে পারে। দাসীরা ধীরে ধীরে তাকে শেরওয়ানি পরিয়ে দিচ্ছে। গাঢ় রঙের ভারী শেরওয়ানিটা গায়ে উঠতে যেন তার পুরো অবয়বটাই বদলে যায়। বুক চওড়া হয়ে ওঠে, কাঁধে রাজকীয় ভর, হাঁটা একটা স্বাভাবিক দম্ভ চলে আসে। সোনালি কারুকাজগুলো আলোয় ঝিলমিল করে তার প্রতিটি নড়াচড়ায়। একজন দাস পাগড়ি বেঁধে দেয় যত্ন করে, ভাঁজের পর ভাঁজ ঠিক করে বসানো হয়। সামনে ছোট্ট অলংকারটা লাগাতে যেন তার মুখের দিক থেকে চোখ সরানোই কঠিন হয়ে পড়ে। বায়েজিদ আয়নার দিকে তাকিয়েছে, কিন্তু নিজের দিকে না, তার দৃষ্টি যেন কোথাও দূরে। ক্ষণে ক্ষণে তার মনে ভেসে ওঠে মেয়েটার মুখ, লাল পোশাকে কেমন লাগবে তাকে, মাথা নিচু করে বসে থাকবে নাকি একবার চোখ তুলে তাকাবে। বায়েজিদের গলা শুকিয়ে আসে হালকা, সে কল্পনা করে ঘোমটার আড়াল থেকে ধীরে ধীরে মুখ তুলছে মেহেরুন্নেসা। তার চোখে লাশ, ঠোঁটে কাঁপন, কাছাকাছি বসলে কেমন গন্ধ আসবে তার চুল থেকে, সেই তাজা ফুলের। বায়েজিদের বুকের ভেতর ধক করে উঠে, তার শ্বাস একটু ভারী হয়ে যায়। দাসরা একসময় সরে যায়, কেউ খেয়ালই করে না আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটার ভেতর কি ঝড় চলছে। সে একা হয়ে যায় ঘরে। ধীরে ধীরে এক পা এগিয়ে আয়নার খুব কাছে গিয়ে দাঁড়ায়, নিজের চোখের দিকে তাকায়, কিন্তু সেখানে নিজের প্রতিচ্ছবি নয়, সে যেন অন্য কাউকে খুঁজছে। তার ঠোঁট নড়ে। মেহেরুন্নেসা? নামটা উচ্চারণ করতেই তার চোখে একটা অদ্ভুত তীব্রতা জেগে ওঠে। কখন সব শেষ হবে, কখন সে তাকে নিজের কাছে পাবে। তার কল্পনা থামে না। বাসর ঘর, নিভু আলো, মেহেরুন্নেসা চুপ করে বসে আছে, সে এগিয়ে যাচ্ছে। তার হাত ছুঁয়ে দিলে কেঁপে উঠবে কি, এসব ভাবতে ভাবতেই তার আঙ্গুলগুলো মুঠো হয়ে যায়। বায়েজিদ চোখ বন্ধ করে একবার গভীর নিঃশ্বাস নেয়, নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তার ভেতরের অস্থিরতা লুকানো যায় না। আবার চোখ খুলে আয়নায় তাকায়। আজ সে শুধু জমিদার পুত্র না, আজ সে একজন পুরুষ যে অপেক্ষা করছে তার স্ত্রীকে নিজের করে পাওয়ার। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে ওঠে, চোখে জ্বলতে থাকে অধীরতা আর দহন। আর বেশি দেরি নেই। নিজের সাথে ফিসফিস করে বলে ওঠে বায়েজিদ। ভিতরটা ভীষণ রকম পুড়ছে। সম্ভব হলে সময়টাকে আরো একটু এগিয়ে দিত টেনে, কিন্তু তাও সম্ভব হচ্ছে না। মনে উদয় হলো একবার মেহেরুন্নেসাকে দেখার প্রয়াস। ভীষণ স্বাদ জাগলো দেখার, কেমন লাগছে তাকে বউ সাজে। একবার গেলে মন্দ হয় না। পাশেই দাঁড়ানো মাহাদি। বায়েজিদ মাথার পাগড়িটা খুলে মাহাদির হাতে দিয়ে কক্ষ থেকে বের হতে লাগলো। মাহাদি লোকটাকে ভীষণ ভালো বোঝে, মুচকি এসে বলল, আজ তাকে দেখার কোনো সুযোগই নেই শাহজাদা। কমপক্ষে শখানেক নারীরা তাকে ঘিরে আছে। বায়েজিদের পা থামার আগে কুচকান ও কপালখানা অস্থিরতা ছাপিয়ে উঠল রুক্ষতা। কে অনুমতি দিয়েছে? বায়েজিদ কপট রাগ দেখে এগিয়ে এলো মাহাদির নিকট। আমি বারে বারে না করেছিলাম তাকে জনসম্মুখে না আনতে। কোনো বহিরাগত নারীও যেন তাকে দর্শন না পায়, বলেছিলাম কি না? মাহাদি শান্ত গলায় বলল, আমি খোঁজ নিয়েছি শাহজাদা, সকলেই অন্দরের নারী, কোনো বহিরাগত নেই। বায়েজিদ শান্ত হলো না, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে শ্বাস নিল বড় করে। তবুও এত মানুষের সামনে বসানোটা কি ঠিক করেছেন? বদনজর কি কেবল পুরুষরাই দেয়? নারীও তো দিতে পারে, তাই না? মাহাদির চোখ জোড়া যেন হেসে ওঠে। কখনো কোনো নারীর ব্যাপারে মন্তব্য শোনা যায়নি যে জমিদার পুত্রের কাছে। সে আজ কোনো এক নারীর চিন্তায় দিক শূন্য হয়ে পড়ছে। কত উতলার অস্থির লাগছে তাকে। আলগোছে হেসে বলল, এক্ষুনি আপনাদের বিবাহ কার্য শুরু হতে চলেছে শাহজাদা। হ্যাঁ, জলদি। কে?
মুখ ফসকে কথাটা বলে ফেলতে বেশ লজ্জায় পড়ে গেল বায়েজিদ। এখানে তার দোষী বাকি মাথা ঠিক আছে নাকি তার? মাহাদি পাগড়িটা বায়েজিদের মাথায় পরিয়ে দিয়ে ইশারা করলো অন্দরে যেতে। অন্দরমহলে সেই বিশাল কক্ষটা যেন আজ স্বর্গের কোনো টুকরো। চারিদিকে গাদা রজনীগন্ধার গোলাপের মালা ঝুলছে, বাতাসে মিশে আছে মিষ্টি এক ঘ্রাণ। মাটিতে পাতা নরম কারুকাজ করা গালিচা, তার উপর ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা, যেন প্রতিটা পদক্ষেপে ফুটে উঠছে নতুন সৌন্দর্য। দুপাশ দিয়ে ধীরে ধীরে অন্তর্মহলে প্রবেশ করে বায়েজিদ আর মেহেরুন্নেসা। চারিদিকে ফিসফাস দাসীদের চুপি চুপি হাসি আর বড়দের গম্ভীর দৃষ্টি, সব মিলে এক অদ্ভুত আবহ। মেহেরুন্নেসাকে বসানো হয় এক পাশে, মাথা নিচু, লাজে রাঙা গাল, চোখের পাতা কাঁপছে হালকা হাওয়ার মতো। তার গায়ে লাল বেনারসি, সোনার গয়নায় মোড়া পুরো শরীরটা যেন ঝলমল করছে প্রদীপের আলোয়। পাশে বসা দাসীরা তার ঘুমটা ঠিক করে দেয় বারবার। অন্য পাশে বসে বায়েজিদ জমকালো শেরওয়ানিতে তাকে যেন যোগ্য রাজপুত্রের মতো লাগছে। গাঢ় রঙের পোশাকে সোনালী কারুকাজ, মাথায় পাগড়ি, চোখে এক অদ্ভুত তীব্রতা। কিন্তু তার সেই দৃষ্টি বারবার ছুটে যাচ্ছে মেহেরুন্নেসার দিকে। দুজনের মাঝখানে টানিয়ে দেওয়া হয় বড় একটা দোপাট্টা। নরম রঙিন কাপড়টা যেন এক অদৃশ্য দেয়াল, তবুও সেই দেয়ালের ওপার থেকে অনুভব করা যায় একে অপরের উপস্থিতি। বায়েজিদের বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছে। তার মনে হাজারটা প্রশ্ন, হাজারটা কল্পনা। এই মেয়েটা এখন থেকে আমার, একান্ত আমার। তার ঠোঁটে হালকা হাসি খেলে যায়, কিন্তু চোখে স্পষ্ট অস্থিরতা। ওদিকে মেহেরুন্নেসা অনুভব করছে তার দৃষ্টি। ঘোমটার আড়ালে এসেও যেন টের পাচ্ছে সেই তীক্ষ্ণ দৃষ্টি, যা তার বুক কাঁপিয়ে দিচ্ছে। অজানা এক শিহরণ ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। এমন সময় কক্ষের মাঝখানে এসে বসেন কাজী। চারিদিকে এক মুহূর্তে নেমে আসে নীরবতা, শুধু শোনা যায় কাগজের শব্দ আর কাজীর গম্ভীর কণ্ঠ। কাজী ধীরে ধীরে বিয়ের খুতবা শুরু করেন। তার কণ্ঠস্বর গম্ভীর, ভারী, প্রতিটা শব্দ যেন কক্ষের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মাথা নিচু করে শুনে। পরিবেশটা হয়ে ওঠে আরো পবিত্র, আরো গভীর। প্রথমে বায়েজিদের দিকে প্রশ্ন আসে। শাহজাদ রাজ্যের দক্ষিণের বাসিন্দা জনাব শামসুল হাওলাদারের একমাত্র কন্যা মেহেরুন্নেসা নূরকে 250 স্বর্ণমহল দেনমহল নগদ দিয়া স্বেচ্ছায় বিবাহের জন্য রাজি থাকিলে বলুন কবুল। তার নাম উচ্চারণ হতে সে একটু সোজা হয়ে বসে, গলা শুকিয়ে আসে, তবুও দৃঢ় কণ্ঠে বলে কবুল। তার কণ্ঠে ছিল এক ধরনের নিশ্চয়তা, যেন বহুদিনের অপেক্ষার পর পাওয়া কোনো স্বপ্নের স্বীকৃতি। 3 বার একই প্রশ্ন, আর 3 বারই তার সেই দৃঢ় উত্তর, কবুল কবুল কবুল। ওপাশে বসে থাকা মেহেরুন্নেসার বুক কেঁপে ওঠে বায়েজিদের বলার প্রতিটা শব্দের পর। কাজীর কণ্ঠ ধীরে তার দিকে ফিরে আসে। শাহজাদ রাজ্যের একমাত্র জমিদার বাকিল আলীর পুত্র বায়েজিদ শাহকে 250 দেনমহল স্বর্ণমুদ্রা ধার্য করিয়া আতা নগদ বুঝিয়া পাইয়া বিবাহ আপনার সম্মতি থাকলে আলহামদুলিল্লাহ বলুন কবুল। ঘোমটার আড়ালে মেহেরুন্নেসার ঠোঁট কাঁপে, হাতের আঙ্গুলগুলো জড়িয়ে যায় একসাথে। পাশে বসা দাসী তার কানে আস্তে করে বলে, বলুন বেগম, কবুল বলুন। অস্বস্তিতে জড়িয়ে যাচ্ছে মেহেরুন্নেসা, গলা দিয়ে একটু শব্দ বের হচ্ছে না। রত্নপ্রভা এগিয়ে গিয়ে মেহেরুন্নেসার হাত দুখানা শক্ত করে ধরল, এতে যদি একটু সাহস পায়। মেহেরুন্নেসা সারা শব্দ না পেয়ে বায়েজিদ উসখুস করতে শুরু করে। কাজী ফের বলল, মা রাজি থাকলে বলুন কবুল। একটু থেমে লাজে আর কাপা কণ্ঠে মেহেরুন্নেসা উচ্চারণ করে, কবুল। তার সে নরম কণ্ঠে যেন বায়েজিদের হৃদয়ে গিয়ে লাগে। এতক্ষণে অস্বস্তি আর বুকের ভেতর জ্বলা আগুন যেন এক ঝটকে শান্ত হয়ে যায়। শীতল হয় তার জ্বলতে থাকা বুকটা। দ্বিতীয়বার কবুল, তৃতীয়বার কবুল। শব্দগুলো খুব ছোট, কিন্তু তার তে লুকিয়ে আছে এক নতুন জীবনের শুরু। কাজী দোয়া পড়েন, চারিদিকে আমিন ধ্বনি ওঠে। ফুলের গন্ধে ভরা সেই কক্ষ যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। দোপাট্টার 2 পাশে বসে থাকা দুজন মানুষ আর এখন আলাদা নয়, এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছে তারা। সবাই 2 হাত তুলে মোনাজাত করে নবদম্পতির জন্যে। সিমরান এর পানিতে টইটুম্বর চোখ জোড়া কয়েক ফোঁটা পানি মোনাজাতে তোলা হাতের তালুতে পড়ে টুপ করে। আজ থেকে তাকে ছেড়ে দিতে হবে শাহজাদকে পাওয়ার স্বপ্ন। স্বাক্ষরিতভাবে হারালো আজ সব পাওয়া না পাওয়ার অধিকার। মোনাজাত শেষে কাজী অনুমতি দিলেন শাহজাদকে তার স্ত্রীর মুখ দেখতে। সকল পুরুষরা সারিবদ্ধভাবে অন্তর ত্যাগ করলো। বায়েজিদ গিয়ে বসলো মেহেরুন্নেসার পাশে, খুব কাছাকাছি, একদম ঘা ঘেঁষে। মেহেরুন্নেসা লজ্জা পাচ্ছে ভীষণ তাকে এত কাছে বসতে দেখে, কিন্তু চোখ তুলছে না ঘোমটা থেকে। সুনেহারা রত্নপ্রভা ফুলের মোড়ানো বড় একখানা গোল আয়না এনে ধরল তাদের সামনে। বায়েজিদের চোখ আটকে গেল আয়নায় প্রতিফলিত হওয়া তার স্ত্রীর রূপে। সুনেহারা হাসি মুখে বলল, বলো ভাইজান, কি দেখছো? বায়েজিদ অবিলম্বে উত্তর দিল। আমার সাথ। হো হো করে হেসে উঠল সবাই। মেহেরুন্নেসা যেন আরো লাল হয়ে উঠল লজ্জা। এবার পালা তার বলার, কিন্তু মেহেরুন্নেসা তাকিয়েই দেখছে না আয়নার দিকে।
অবশেষে সবার জোরাজুরিতে তাকালো আয়নায়। বায়েজিদের কামুক চোখে মেহেরুন্নেসা চোখ পড়তে বায়েজিদ চুমু ইশারা করলো ঠোঁট দিয়ে। মেহের সঙ্গে সঙ্গে চোখ বুঝলো। এবার বোধহয় আর চোখ খোলানো যাবে না। মেয়েটার চোখ মুখ খিচে বন্ধ করে রাখা অবস্থায় মেহেরুন্নেসা নিজের পোশাক ভেদ করে উন্মুক্ত কোমরে পুরুষালী হাতের স্পর্শ পেল, যা ধীরে ধীরে উদর বরাবর এগোচ্ছে। ধুকপুকানি যেন বাড়লো আরো, জড়তায় মিয়ে গুটিয়ে যাচ্ছে বায়েজিদের সাথে। আয়নাখানার সেই অপার্থিব মুহূর্ত বিদ্যমান। মেহেরুন্নেসা আর বায়েজিদ পাশাপাশি বসে আছে মাঝখানে রাখা ফুলে মোড়ানো আয়না, যেখানে একসাথে ভেসে উঠছে দুজনার মুখ। চারিপাশে ফুলের ঘ্রাণ, মৃদু আতরের সুবাস আর সোনালী প্রদীপের আলোয় যেন সময়টাই থমকে গেছে। মেহেরুন্নেসা লাজুক দৃষ্টি বারবার নিচু হয়ে আসছে, আর বায়েজিদ আয়না তার প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আছে, যেন এই আয়নার ভেতরে সে নিজের ভবিষ্যৎ খুঁজে পাচ্ছে। এই মেয়েটাকে নিয়ে, এই শান্ত মুখটা নিয়ে। হঠাৎ দূরে কোথাও একটা ভারী দরজা বন্ধ হওয়ার শব্দ। সকলেই চমকে তাকালো সেদিকে। ধরো, পালাতে দিও না। ওইদিকে গিয়েছে রক্ষীরা সবাই ছুটে যাও। মুহূর্তের মধ্যে শান্ত পরিবেশ ভেঙে চুরমার হয়ে যায়। চারিদিকে হুড়োহুড়ি, চিৎকার, দৌড়াদৌড়ি। রাজপ্রাসাদের ভেতর যেন হঠাৎ ঝড় নেমে আসে। দাসীরা আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরে। কেউ কেউ মেহেরুন্নেসার পাশে ছুটে আসে। মেহেরুন্নেসা চমকে উঠে বায়েজিদের দিকে তাকায়। কি হচ্ছে? বায়েজিদের মুখে সেই মুগ্ধতা এক ঝটকায় মিলিয়ে যায়। চোখে নেমে আসে তীক্ষ্ণ সতর্কতা। সে ধীরে দাঁড়িয়ে পড়ে, চারিপাশে একবার দৃষ্টি বোলায়। ঠিক তখনই ভিড় ঠেলে দ্রুত এগিয়ে আসে এক খাস লোক। শ্বাস প্রশ্বাস দ্রুত, মুখে ভয় আর উত্তেজনার ছাপ। হুজুর, সে নিচু হয়ে সালাম জানায়। কারাগার থেকে একজন বন্দি পালিয়েছে। বায়েজিদের চোখ সংকুচিত হয়। কে? লোকটা ঢোক গিলতে গিলতে বলে, মিরান, দুঃসাহসী নারী বন্দি। হুজুর, সে পালিয়ে গিয়েছে। এক মুহূর্তের জন্য চারিপাশ নিস্তব্ধ হয়ে যায়। মীরার নামটা যেন বাতাসে এক অশুভ স্রোত বয়ে আনে। বায়েজিদের চোয়াল শক্ত হয়ে ওঠে। তার চোখে মুখে ফুটে ওঠে অদ্ভুত এক কঠোরতা, যেন এই নাম তার ভেতরের কোনো পুরনো ক্ষতকে আবার জাগিয়ে দিয়েছে। সে ধীরে মেহেরুন্নেসার দিকে ঘুরে দাঁড়ায়। মেহেরুন্নেসার মুখে স্পষ্ট ভয়, সে কিছুই বুঝতে পারছে না, কিন্তু পরিস্থিতির ভয়াবহতা টের পাচ্ছে। বায়েজিদ এক পা এগিয়ে এসে নিচু স্বরে বলল, তুমি এখনই আমার কক্ষে চলে যাও। মেহেরুন্নেসা হতবাক। কিন্তু কোনো কিন্তু না। কণ্ঠ কঠোর হয়ে ওঠে। এই জায়গাটা মোটেও নিরাপদ নয়। একটু থেমে কণ্ঠ নরম করে যোগ করে, দাসীদের সাথে যাও, দরজা বন্ধ করে ভেতরে থাকো। আমি না আসা পর্যন্ত বাইরে বের হবে না। তার চোখে এবার স্পষ্ট উদ্বেগ। শুধু জমিদার পুত্রের দায়িত্ব নয়, যেন ব্যক্তিগত কোনো ভয়ও কাজ করছে। মেহেরুন্নেসা আর প্রশ্ন করে না, নিঃশব্দে মাথা নাড়ে। দাসীরা তাকে ঘিরে দ্রুত সরে যেতে থাকে। যাওয়ার আগে একবার পেছনে তাকায় সে। বায়েজিদ তখন পুরোপুরি বদলে গেছে। মুহূর্ত আগে যে মানুষটা আয়নায় তার মুখ দেখে মুগ্ধ হচ্ছিল, এখন সে যেন এক কঠোর যোদ্ধা। চোখে আগুন, মুখে দৃঢ়তা। খাস লোকটির দিকে ঘুরে বায়েজিদ গর্জে ওঠে, সব দরজা বন্ধ করে দাও। প্রাসাদের 1 ইঞ্চি জায়গাও খুঁজে দেখতে হবে। মিরান বাড়ি যেতে না পারে যেন। যেভাবেই হোক তাকে ধরতে হবে। পাগড়িটা ফেলে ছুটে চলল বায়েজিদ। সুনায়রা এসে মেহেরুন্নেসাকে টেনে তুলল। তার পরনে ভারী পোশাক। আতঙ্কে চোখ মুখ শুকিয়ে গেছে। সব রক্ষীরা বেরিয়ে যেতেই অন্দরের বিশাল দরজা বন্ধ করে দেওয়া হলো। ভিতরের নারীরা যেন হাঁপ ছেড়ে বাঁচল তখন। মার্জান নির্দেশ দিল সকলকে যে যার ঘরে যেতে। মেহেরুন্নেসাকে তো পারে না চিবিয়ে খেতে। সে অশুভ বলেই আজকের মতো এত আলোক ঝলমলে দিনটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল। সুনায়রা মেহেরুন্নেসাকে নিয়ে বায়েজিদের ঘরে যায়। সাথে যায় সিমরানও। ঘরটা ফুলে ফুলে সাজানো। দরজা খুলতে যেন স্বপ্নের ভেতর ঢুকে পড়ার মতো অনুভূতি। এটাই বায়েজিদের কক্ষ, কিন্তু আজ সে শুধু কখনো এক অপার্থিব বাসর ঘর। ঘরের মাঝখানে বিশাল খাট, চারিপাশে সাদা ঝর্ণার মতো নেমে আসা পর্দা। সে পর্দাগুলোর গায়ে গায়ে জড়িয়ে আছে তাজা ফুল, সাদা জুই, গোলাপ, রজনীগন্ধার লম্বা মালা। যেন ফুলগুলো নিজেরাই ভালোবাসার গল্প বলতে চায়। খাটের উপর গাঢ় লাল রেশমি বিছানা, তার উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা গোলাপের পাপড়ি। মোমের আলোয় পাপড়িগুলো এমনভাবে ঝলমল করছে যেন প্রতিটা পাপড়ির ভেতর লুকিয়ে আছে কোনো না কোনো না বলা অনুভূতি। চারিদিকে দেয়াল জুড়ে রাজকীয় কারুকাজ। বড় বড় আয়না, সোনালি নকশা করা ফ্রেমে আলো প্রতিফলিত হয়ে পুরো ঘরটাকে আরও উজ্জ্বল করে তুলেছে। জানালার লম্বা পর্দাগুলো হালকা বাতাসে দুলছে, আর বাইরে থেকে চাঁদের আলো ঢুকে মিশে যাচ্ছে মোমবাতির নরম আলোয়। মেঝেতে বিছানো কারুকাজ করা গালিচা, তার উপর ছড়িয়ে আছে কয়েকটা গোলাপের পাপড়ি, যেন কেউ খুব যত্ন করে সাজিয়েছে প্রতিটা ইঞ্চি। এক কোণে রাখা নরম লাল ভেলভেটের সোফা, পাশে ছোট টেবিলে আতরের কাচের শিশি আর রূপোর পেয়ালা। বাতাসে মিশে আছে আতরের মিষ্টি ঘ্রাণ, গভীর মোহাময় মাতাল করা। ছাদ থেকে ঝুলছে ঝাড়বাতি, তাতে জ্বলছে অসংখ্য মোম, আর সেই আলো ফুলের উপর পড়ে যেন সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। এই ঘরটা অপেক্ষা করছে একটা রাতের জন্য, একটা মিলনের জন্যে, একটা নতুন সম্পর্কের প্রথম মুহূর্তের জন্য। মেহেরুন্নেসা গুটি গুটি পায়ে এগিয়ে এসে খাটের কাছে দাঁড়ালো।
সুনায়রা চুলগুলো ঝাড়তে ঝাড়তে মেহেরুন্নেসার বাহু ধরে বসালো পালঙ্কে। কেমন লজ্জায় মিয়ে যাচ্ছে মেহেরুন্নেসা। সুনায়রা ঘরের চারিদিকে চোখ বুলিয়ে বলল, বেশ ভালো লাগছে কিন্তু, বলো। হঠাৎ কি মনে করে সুনায়রার চোখ সিমরানের উপর পড়তেই চোখ মুখ কঠিন হয়ে পড়ল। এত সৌন্দর্য যে ওই মেয়েটা সহ্য হচ্ছে না তা বেশ বোঝা যাচ্ছে। সিমরান আর চোখে একবার মেহেরুন্নেসাকে দেখে বলল, আমি বাদাম দেওয়া দুধটা নিয়ে আসছি। সুনায়রা কিছু বলল না। সিমরান যাওয়ার আগে আবার একবার তাকালো ঘরটার দিকে। সিমরান যেতে সুনায়রাকে বন্ধ করে দিল কক্ষের বিশাল দরজাখানা। তার ধরাম করে উঠা শব্দে মৃদু চমকালো মেহেরুন্নেসা। সুনায়রার দিকে তাকাতেই তার চমক দ্বিগুণ হলো। কেমন রহস্যজনকভাবে তাকিয়ে আছে সে মেহেরুন্নেসার দিকে। মেহেরুন্নেসা উঠে দাঁড়ালো। তার চোখও হয়ে উঠল দ্বিগুণ রহস্যময়। সুনায়রা মেহেরুন্নেসার সামনাসামনি দাঁড়াতেই মেহেরুন্নেসা বলল, আপনার বড্ড সাহস, তাই না? সুনায়রা ফিচেল হাসলো। বলতে পারো, কিন্তু কেন বলো তো? মেহেরুন্নেসার চিবুক শক্ত হয়ে উঠে দৃঢ় কণ্ঠে বলল, যদিও আপনি টের পাননি, গত রাতে উত্তরের জঙ্গলের পথে আমি আপনার পিছু নিই, তখনই দেখেছি আমি। মেহেরুন্নেসা ভেবেছিল সুনহেরা অবাক হবে, কিন্তু মোটেও তা হলো না। বদলতে হাসলো সুনহেরা। হাসতে হাসতে সোফার উপর ঢলে পড়ে বলল, আচ্ছা, আমি টের না পেলে তোমার প্রাসাদে আনলো কে শুনি? মেহেরুন্নেসার শীত দ্বারাবে একটু শীতল স্রোত নেমে গেল তৎক্ষণাৎ। আমতা আমতা করে বলল, আমাকে আপনি? হ্যাঁ প্রিয়তমা আমার, আমি তোমাকে এতটা পথ ঘাড়ে করে বয়ে এনেছি। অট্টহাসিতে ফেটে পড়ল সুনহেরা। মেহেরুন্নেসা দ্রুত গিয়ে ওর পাশে বসলো। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে এই প্রাসাদে বলুন না। আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত এই রাতের বেলা একা একা জঙ্গলে যান, আপনার ভয় করে না? আর কেনই বা যান? সুনহেরা হাসি বন্ধ করলো। মেহের রে থুতনিতে আঙ্গুল ছুঁয়ে বলল, আমাকে অনুসরণ করতে সোনা সুন্দরী, আমি মৃত্যু নিয়ে খেলি। এই খেলা সবার জন্য নয়। আজকের রাতটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমার জন্য, আমার জন্য। তুমি আদরে ভালোবাসায় তোমার স্বামীকে খুশি করো, আর আমি ছুটে যাই আমার গন্তব্যে। খবরদার মেয়ে, বাধা হওয়ার চেষ্টা করো না। মেহেরুন্নেসা কিছু বলবে তার আগে দরজায় খটখট শব্দ হয়। সুনেরা উঠে যায় দরজা খুলতে। দরজার ওপারে দাঁড়ানো সিমরান, হাতে একখানা পিতলের নকশা করা গ্লাস, তাতে বাদাম দেওয়া দুধ, বাসরাতের নিয়ম পালনের জন্য আনা। সুনেরা ঢুকতে দেয় না সিমরানকে। গ্লাসটা নিজেই নিয়ে পালঙ্কের পাশে টেবিলটাতে রাখলো। ফের গিয়ে বসলো মেহেরের পাশে। আয়েশি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বলল, রাত বিরাতে এদিকে ওদিকে চোখ দেওয়া বন্ধ করো। যদি খবরদারি করতেই হয় আমার মতো করো, অযথাই নজর দিয়ে লাভ আছে। হঠাৎ মেহেরুন্নেসা খপ করে ধরল সুনেরার হাত। আমিও জানতে চাই সবটা, বলুন আমায় দয়া করে। এগুলো জানার বিষয় নয়, সবটা সচক্ষে দেখে বুঝে নিতে হয়। মেহেরুন্নেসার হাতে চাপ আরো দৃঢ় হয়। তবে আমি দেখতেই চাই। সুনেরা চোখ জোড়ায় হেসে উঠে যেতে যেতে বলে, ওই গ্লাসের দুধে নিদ্রা বিষ মেশানো আছে। যদি মতের পরিবর্তন না হয় তবে চলে এসো। আস্তাবলের বাদিকে তোমার অপেক্ষায় থাকবো। সুনেরা চলে যেতে নিলে মেহেরুন্নেসা ডাকলো, শুনুন, উনিও কি আপনার সঙ্গে আছে? সুনেরার বুঝতে বাকি রইল না মেহেরুন্নেসা সিমরানের কথা বলছে, কারণ দুইটা সিমরানই এনেছে। সে ফিরে এলো মেহেরুন্নেসার দিকে, সরু চোখে তাকিয়ে বলল, এই প্রাসাদের প্রত্যেকের গতিবিধি, নারী নক্ষত্র আমার জানা। নিজের শত্রুকে চিনতে শেখো। মেহেরের গোল গোল চোখে তাকিয়ে থাকা দেখে সুনেরা দুই হাত বুকে ভাঁজ করে বলল, তুমি জানো গত 3 দিনে কতবার তোমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে? মেহেরের চোখ ছানা বড়া হয়ে যায়। সুনেরা তাকে আশ্বস্ত করে বলে, আপাতত আমি আছি, চিন্তা করো না। মেহেরুন্নেসাকে রেখে ঘর থেকে বেরিয়ে যায় সুনেরা। সন্ধ্যা নামতে চলেছে। চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ছে জঙ্গলের ভিতর। ছায়ার আলো মিশে পথটাকে করে তুলেছে আরো অনিশ্চিত। দ্রুত ছুটে চলছে কয়েকটি ঘোড়া। সামনে রত্নপ্রভা, দেহ সামান্য ঝুঁকে, লাগাম শক্ত করে ধরা, চোখ সামনে স্থির। তার চলার ভঙ্গিতে একটু দ্বিধা নেই, যেন শিকার ঠিক কোথায় আছে সে জানে। পেছনে বায়েজিদ সমান গতিতে ছুটছে। তার দৃষ্টি বারবার চারিপাশে ঘুরছে, প্রতিটা নড়াচড়া খেয়াল করছে। হঠাৎ রত্নপ্রভা লাগাম টেনে ধরে, ঘোড়া থামে। সে ঝট করে নিচে নামে, ভেজা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। আঙ্গুল ছুঁয়ে দেখে দাগ, পায়ের ছাপ, কাদায় হালকা ছাপ, ছেঁড়া ঘাস। তার দৃষ্টি সোজা চলে যায় বাম দিকের ঘন ঝোপে। সে উঠে দাঁড়ায়, হাত তুলে ইশারা করে। রক্ষীরা শব্দ না করে ছড়িয়ে পড়ে, কেউ ডানে কেউ বায়ে। ধীরে কিন্তু নিশ্চিত গতিতে রত্নপ্রভা আবার ঘোড়ায় উঠে। এইবার পথ সরাসরি না, বাঁক নিয়ে ঘুরে অর্ধবৃত্ত করে এগুতে থাকে তারা। জঙ্গলের ভিতর দৌড়াচ্ছে মিরান।
তার নিঃশ্বাস দ্রুত, কিন্তু পা থামে না। মাঝে মাঝে সে পিছনে তাকায়, তার চোখে আতঙ্কের প্রতিটা পদক্ষেপে হিসাব। সে হঠাৎ দিক বদলায়, ডান দিকে ঢুকে পড়ে ঝোপ ভেঙে। শুকনো ডালের ভাঙার শব্দ রাতকে চিরে দেয়। তারপর আবারও বাঘ, তারপর হঠাৎ থামে। সামনে ফাঁকা জায়গা, জঙ্গলের শেষ, আর সামনে নদী। চাঁদের আলোয় নদীর জল ঝলমল করছে। স্রোত খুব তীব্র না, কিন্তু গভীর। মিরান এক মুহূর্ত থামে, চারিপাশে তাকায়। পেছন থেকে ভেসে আসে খুরের শব্দ, ক্রমশ কাছে। সে দৌড়ে নদীর পাড়ে পৌঁছে যায়। ঠিক তখনই দুপাশের ঝোপ থেকে বেরিয়ে আসে রক্ষীরা, নিঃশব্দে কিন্তু দ্রুত। পথ বন্ধ। মিরান ঘুরে দাঁড়ায়, সামনে দাঁড়ায় রত্নপ্রভা। ঘোড়া থামতে সে লাফ দিয়ে নিচে নামে। পায়ের ভর এত স্থির, যেন বহু যুদ্ধের অভিজ্ঞতা। মিরান প্রথম আঘাত করে বসে, দ্রুত নিচু হয়ে সোজা সামনে। রত্নপ্রভা একপাশে সরে যায়, তার তালোয়ার এক ঝলকে উঠে আসে। ঠক করে আঘাত ঠেকায়, দুই শরীর ঘুরে যায় একসঙ্গে। মিরান আবার আক্রমণ করে, এইবার উপর থেকে। রত্নপ্রভা পিছিয়ে না গিয়ে সামনে এগিয়ে আসে। তালোয়ারের ফলার ঘর্ষণ চি করে শব্দ উঠে। পেছন থেকে বায়েজিদ এগিয়ে আসে, কিন্তু থামে। চোখ স্থির করে সে অপেক্ষা করছে সঠিক মুহূর্তে। মিরান হঠাৎ দিক বদলায়, রত্নপ্রভার পাশ কাটিয়ে নদীর দিকে ছুটতে যায়। ঠিক তখনই রত্নপ্রভা ঘুরে দাঁড়িয়ে তার পায়ের দিকে নিচু কোণে তালোয়ার চালায়। মিরানের পা কেটে যায় না, কিন্তু ভারসাম্য নষ্ট হয়। সে হোঁচট খেয়ে সামনে পড়ে, হাঁটু মাটিতে ঠেকে। উঠে দাঁড়াতে যাবে, তার আগে রত্নপ্রভা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। এক হাতে তার কাঁধ চেপে ধরে, আরেক হাতে তালোয়ারের ঠান্ডা ফলা তার গলায় ঠেকিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সব থেমে যায়। চারিপাশে রক্ষীরা ঘিরে ফেলে। মিরান স্থির হয়ে যায়, শ্বাস দ্রুত, কিন্তু শরীর আর নড়ে না। বায়েজিদ ধীরে সামনে এসে দাঁড়ায়, তার ছায়া পড়ে মাটিতে চাঁদের আলোয় দীর্ঘ হয়ে। রত্নপ্রভার হাত শক্ত, একটুও কাঁপে না। নদীর জল ধীরে বয়ে যাচ্ছে পাশে, আর সেই পাড়েই থেমে গেল মিরানের দৌড়। শেষ পর্যন্ত একটা নিখুঁত আঘাতেই তাকে থামিয়ে দিল রত্নপ্রভা। মিরানকে শক্ত করে বেঁধে ঘোড়ার পেছনে বসানো হয়েছে। দুপাশে রক্ষীরা, তার দৃষ্টি স্থির, মুখে কোনো ভয় নেই। তবু সে আর স্বাধীন না। প্রাসাদের পিছনে ফটক খুলে যায় ভারী শব্দে। ভেতরে ঢুকে বায়েজিদের নির্দেশে কারাগারের দিকে নিয়ে যাওয়া হয় তাকে। লোহার দরজা, শিকল আর অন্ধকার কিলে ফেলে তাকে আবার। এইবার আরও কড়া পাহারা। সব শেষ হলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সবাই। রত্নপ্রভা নিজের পথে সরে যায়। তার চোখে এখনও যুদ্ধের আগুনের ছাপ, কিন্তু পায়ের চলায় ক্লান্তির ভার। জোর বাঁচা বেঁচেছে আজ। সন্ধ্যার পর প্রাসাদে প্রাণ নিয়ে ফিরতে পেরেছে ভেবেই তারা সন্তুষ্ট। বায়েজিদ কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে প্রাসাদের প্রাঙ্গণে। বুক ওঠানামা করছে ধীরে ধীরে। হাতে এখনো তলোয়ার, তাতে শুকনো কাদা লেগে আছে। হঠাৎই তার মনে পড়ে বাসর ঘরে নববিবাহিতা স্ত্রী তার অপেক্ষায়। এতক্ষণের ব্যস্ততায় যেন তা ভুলতে বসেছিল। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে থাকে, যেন নিজের ভুলটা উপলব্ধি করছে। এতক্ষণ ধরে মিরানকে ধরার তাড়নে সে পুরোপুরি ভুলেই গিয়েছিল। সে ধীরে শ্বাস নেয়, তারপর আর দেরি করে না। নিজ কক্ষে যাওয়ার আগে পাশের ঝর্ণাধারার কাছে থামে। হাত, মুখ, গলা ঠান্ডা পানিতে ধুয়ে নেয়। মাটির দাগ, ক্লান্তির ছাপ কিছুটা মুছে যায়, কিন্তু চোখে এখনও রয়ে গেছে ক্লান্তি, আর সাথে এক অদ্ভুত কোমলতা। সে ভেতরে পথে হাঁটা দেয়। করিডোর পেরিয়ে অন্দরমহলের নিস্তব্ধতা ভেঙে ধীরে ধীরে এগোয় নিজের কক্ষের দিকে। দরজার সামনে সে এক মুহূর্ত থামে। ভেতরে নিস্তব্ধতা। তার হাত দরজায় উঠে ধীরে ঠেলে খুলে। দরজা খুলতে এক ঝলক ফুলের গন্ধ এসে লাগে তার মুখে। ঘরটা আগের মতোই, তবে সাজানো। মোমের আলো নরম হয়ে চলছে। ফুলের মালা ঝুলে আছে চারিপাশে। বিছানায় ছড়িয়েছে লাল গোলাপের পাপড়ি, আর সেই ফুলের মাঝখানে বসে আছে মেহেরুন্নেসা, মাথা নিচু করে, দুহাত একসাথে জড়ানো। গায়ের গহনা মোমের আলোয় ঝলমল করছে, মুখে লাজুক শান্ত ছায়া। বায়েজিদ দরজার কাছে থেমে যায়, কয়েক মুহূর্ত শুধু তাকিয়ে থাকে। যুদ্ধ, তারা, রক্ত, অস্থিরতা সব যেন দরজার বাইরে রয়ে গেছে। এই ঘরের ভেতর শুধু এক অন্যরকম নীরবতা। ধীরে দরজা বন্ধ করে সে ভেতরে পা রাখে। তার পদচারণায় মেহেরুন্নেসা মুখ তুলে তাকায়। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে ফেলে। সময়টা আবার ধীরে যেতে শুরু করে। বায়েজিদের ঠোঁটের কোণে অচেতন এক মৃদু হাসি ফুটে ওঠে। বায়েজিদ ধীর পায়ে এগোয়। মেহেরুন্নেসার বুকের ধুকপুকানি ক্রমশ বাড়ছে। বায়েজিদ পালঙ্কের পাশে এসে থামলো। মেহেরুন্নেসা মাথাও তুলছে না। বায়েজিদ বসতে নিয়ে হুট করে উঠে দাঁড়ালো। আলমারি থেকে পোশাক বের করে স্নানাগারে গিয়ে কিছু সময়ের ব্যবধানে ফিরে এলো ছাইরঙা পাতলা পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে। এলোমেলো চুলগুলো দুহাতে উপর দিকে ঠেলে দিয়ে বসলো মেহেরুন্নেসার পাশে। চোখে এক অদ্ভুত ঘোর। মেহেরুন্নেসা কাছাকাছি বসে পায়ে হাত রাখতে মেহেরুন্নেসা হাতে পায়ে খামচে ধরলো নরম চাদর। কোমল ফর্সা পায়ে আলতো হাত বুলিয়ে বায়েজিদ ঝুঁকলো। পায়ের পাতা মুঠো করে ধরে চুমু খেলো পায়ের উপরের অংশে। মেহেরুন্নেসা আরও গুটিয়ে নিল নিজেকে। বায়েজিদ মাথা তুলে হাত রাখলো মেহেরুন্নেসার বাহুতে। স্পর্শ ক্রমশ উপরে রওনা করেছে।
ধীরে ধীরে হাত দিয়ে ঠেকলো মেহেরুন্নেসার ফর্সা উদরে, তারপর দুহাতে আগলে নিল প্রিয়তমার স্ত্রীর গাল। যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মেয়েটা শক্ত হয়ে বসে আছে। তার সুদর্শন স্বামীর সেই সবুজাব দৃষ্টিতে কতখানি কামুকতা আছে আজ তাকিয়ে দেখল না মেহেরুন্নেসা। বায়েজিদ ধীরে ধীরে নিজের মুখ আগায় মেহেরুন্নেসার দিকে, কিন্তু স্ত্রীর এমন জড়তা ভাবালো বায়েজিদকে। একটু বেশি চাপ দেওয়া হচ্ছে কি এমন ভাবনা আসতেই ছেড়ে দিল মেহেরুন্নেসাকে। তার ব্যবহারে কোনো সাড়া পাচ্ছে না বায়েজিদ। মনে হচ্ছে মেহেরুন্নেসাকে জোর করা হচ্ছে। বায়েজিদের খুশি মুহূর্তে বিলীন হয়ে গেল। তার স্ত্রী কি তাকে গ্রহণ করতে পারছে না? যতটা ভালোবাসার আগ্রহ নিয়ে সে মেহেরুন্নেসার কাছে এসেছে, তেমন কিছু কি মেহেরুন্নেসার মধ্যে হচ্ছে না? সুন্দর মুখশ্রী ঢেকে গেল বিষণ্ণতায়। মুখ কালো করে বলল, আজ আমাদের প্রথম রাত, তুমি কি অপ্রস্তুত অনুভব করছো? আমাকে গ্রহণ করতে অমত আছে তোমার? মেহেরুন্নেসার দিক থেকে কোনো উত্তর আসলো না। বায়েজিদ আরো আশাহত হলো যেন। মিনমিনে গলায় বলল, তুমি অস্বস্তি অনুভব করলে আমি অন্য কক্ষে যাচ্ছি। কথাটা কেবল মানবিকতা থেকে বলল বায়েজিদ, কিন্তু মনে মনে সৃষ্টিকর্তাকে বহু স্মরণ করেছে যেন মেহেরুন্নেসা মত না দেয়। সে যেন একটাবার বলে না, আপনার যেতে হবে না কোথাও, এখানেই থাকুন। কিন্তু এতেও কোনো উত্তর করল না মেহেরুন্নেসা। বায়েজিদের সত্তা ছেয়ে গেল বিষণ্ণতায়। তবে কি বহুল কামনাকৃত এই রাত্রি তাকে মেহেরুন্নেসাকে ছাড়াই কাটাতে হবে? এতগুলো দিন ধরে যে স্বপ্ন দেখলো আজকের রাত নিয়ে, এত এত অধৈর্য থেকে যা আজ পেয়েছে তা এভাবে শেষ হয়ে যাবে? চুপ থাকা নারীদের সম্মতির লক্ষণ। বায়েজিদের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার এক পর্যায়ে উঠে দাঁড়ালো পালঙ্ক ছেড়ে। প্রথমে বোধহয় বেশি ঘনিষ্ঠ হয়ে ফেলেছিল, তা না হলে হয়তো মেহেরুন্নেসা ভাবে দূরে ঠেলে দিত না। বায়েজিদের মুখটা দেখে মেহেরুন্নেসা পারে না হাসি চেপে রাখতে। মৃদু গলায় খাকারি দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।